নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলা বিজেপির উদ্যোগে এসসি মোর্চা রাজ্যিক সভানেত্রী পদে আসীন হওয়ায় মূল স্বর্ণকারকে দেওয়া হলো সম্বর্ধনা। সহযোগিতার প্রচেষ্টা বহাল থাকবে বললেন মূল স্বর্ণকার। ধেমাজি মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এআইডিএফ ছাত্র সংগঠনের কর্মকর্তারা করলেন বিক্ষোভ প্রদর্শন। অতি সত্বর অপরাধীদের গ্রেপ্তারে করা হলো দাবি। জাতির ভিত্তিতে জনগণনা সমর্থন করে কাছাড় জেলা যাদব যুব মহাসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হলো জেলা উপায়ুক্তের মাধ্যমে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের টেন্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক কৌশিক রায়কে দিলেন স্মারকলিপি। অতি সত্বর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সমস্যা নিরসনের প্রচেষ্টা নেবেন বললেন কৌশিক রায়। করিমগঞ্জ জেলার চেরাগি কিশোরীপুর ও রংপুর বাজারে বিধায়ক বিজয় মালাকরকে দেওয়া হলো ভাববিনী সম্বর্ধনা। আম জনতার পাশে সবসময় থাকবেন বললেন বিধায়ক বিজয় মালাকর। এবারে বিস্তারিত খবর। জেলা বিজেপির পক্ষ থেকে মূল স্বর্ণকারকে জাঁকালো সম্বর্ধনা প্রদান করা হলো। এসসি মোর্চা রাজ্যিক সভানেত্রী পদে আসীন হয় মূল স্বর্ণকারকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন করিমগঞ্জ বিজেপি কর্মকর্তারা। এদিন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মোমেন্টো প্রশংসাপত্র, ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে মূল স্বর্ণকারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল সহ অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা এসসি মোর্চার সভাপতি দিব্যেন্দু নাথ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, নগর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস এবং রাজ্যিক সদস্য অমরেশ রায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। জেলা বিজেপির পক্ষ থেকে মূল স্বর্ণকারকে জাগালো সংবর্ধনা। বহুদিন পর করিমগঞ্জ জেলার মহিলাদের উচিত স্থান দিল রাজ্য সরকার। মঙ্গলবার জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এর উদ্যোগে রাজ্যিক এসসি মোর্চার সভানেত্রী পদে আসীন হওয়ার মূল স্বর্ণকারকে এক জাগালো সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে মূল স্বর্ণকারকে জেলার বিভিন্ন পদাধিকারীগণ মোমেন্ট, শংসাপত্র, ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল মূল স্বর্ণকারকে ভারত মাতার ফটো উনার হাতে তুলে দেন। স্বাগত ভাষণ দেন জেলা এসসি মোর্চার সভাপতি দিব্যেন্দু নাথ দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বর্তমান পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা ও নগর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, রাজ্যিক সদস্য অমরেশ রায়। অনুষ্ঠানে অন্যান্য বিজেপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 5 দিন চিকিৎসার উপর শেষ পর্যন্ত মারা গেলেন ধেমাজির মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়া। মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইওর উদ্যোগে আজ রাজ্যব্যাপী প্রতিবাদ কার্যসূচি পালিত হয়। সংগঠনগুলির কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী ছাত্র, যুবক ও মহিলাদের দাবি, ধেমাজি জেলার মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। নন্দিতা শইকিয়ার হত্যার ঘটনার বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত সম্পন্ন করতে হবে। নন্দিতা শইকিয়ার পরিবারকে ন্যায় প্রদান করতে হবে এবং ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। প্রতিবাদে অংশগ্রহণ করেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সাংস্কৃতিক সংগঠনের জেলা স্তরের বিশিষ্ট কর্মকর্তারা। আপনারা শুনেছেন মরিডল কলেজে এই নন্দিতা শইকিয়ার
ঘটনা, এই ঘটনায় শুধু তাকে রেপ করা হয়নি, তাকে হত্যা করা হয়েছে বলবো। কারণ দেখুন, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে গোটা আসামে, গোটা দেশের সাথে। আসাম তথা শিলচরও তার থেকে কোনো বিচ্ছিন্ন নয়। এই রংপুরে কি ঘটে গেল, এই অমুক জায়গায় কি ঘটে গেল, তমুক জায়গায় কি ঘটে গেল, প্রতিটা দিন প্রতিনিয়ত এই রেপ কাণ্ড চলছে। তাতে আমরা যা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে সরকারের উদাসীনতা। তাকে গ্রেপ্তার করাই বড় কথা নয়। আমরা বহু আগে থেকেই এআইএমএসএস অর্থাৎ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে একটি দাবি তুলেছিলাম যে রেপারদের, যে রেপ করবে তাকে সাথে সাথে ধরে নিয়ে কোনো বিচার চলে না। এখানে সে দোষী, সে যে দোষ করেছে সে দোষের কোনো মাপ হয় না, যে বিচার হবে তারপরে তার শাস্তি হবে, এটার অপেক্ষা চলে না। সাথে সাথে নিয়ে তাকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু বন্ধুগণ, একটাও দৃষ্টান্ত আমরা এরকম দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকে। যদি সরকার এই ধরনের পদক্ষেপ না নেয় তাহলে কখনোই এই সমস্ত অঘটন অনবরত ঘটে যাচ্ছে আর ঘটে যাবেও। এটাকে কোনো অবস্থায় কন্ট্রোল করা সম্ভব নয়। তাই আমরা দাবি তুলছি যে সাথে সাথে রেপের ঘটনার দোষী সাথে সাথে সাব্যস্ত যদি হয়ে যায় সে দোষী, সাথে সাথে তাকে ফাঁসি দেওয়া হোক, এটা আমাদের দাবি। যদি তাকে ফাঁসি দেওয়া না হয় তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই যে দেশে প্রতিদিন প্রায় আমরা বলতে গেলে নারী নির্যাতন দর্শন হচ্ছে। দর্শন শুধু হচ্ছে না, তাকে মারা হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই নৃশংস হত্যা দর্শনের বিরুদ্ধে আমাদের সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা দাবি করব সরকারের কাছে, এই দর্শন এমনি হচ্ছে না। মদের, ড্রাগসের অবাধ প্রচলনের ফলে মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এবং দর্শনে রূপান্তরিত হচ্ছে। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা দেখতে পাই, গ্রামের রাস্তায় রাস্তায় গ্রুপ হয়ে বসে মদ খাচ্ছে, নারীরা সন্ধ্যার পর রাস্তায় বেরোতে পারছে না। এরকম পরিস্থিতির কারণেই আজ এই দর্শন ঘটনা ঘটছে। দামিনীর থেকে শুরু করে আজকের এই নন্দিদাস শইকিয়া পর্যন্ত এরা প্রতিদিন মানুষকে হত্যা করছেন এই দর্শনকারীরা, কিন্তু সরকার নির্বিকার। আমরা সরকারের কাছে দাবি করব আমাদের এই মদের, ড্রাগসের, অশ্লীল যৌনতার প্রচার বন্ধ করতে হবে, না হলে এই দর্শন চলবেই। আমরা এই দর্শনকে প্রতিহত করতে গেলে মদ, ড্রাগ, জুয়া সব কিছু বন্ধ করতে হবে। উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন, মহিলা আন্দোলন, ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে, নাহলে এই দর্শন আটকানো যাবে না। সরকারকে বাধ্য করতে হবে এই নৃশংস হত্যা, নৃশংস দর্শনের বিরুদ্ধে। আমরা দর্শনকারীদের মৃত্যুদণ্ড দাবি করছি, ফাঁসি দাবি করছি সরকারের কাছে। অবিলম্বে এই দর্শন কাণ্ডে জড়িত যারা তাদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, ফাঁসি প্রদান করা হোক, এই দাবি করছি সরকারের কাছে।
জাতিভিত্তিতে জনগণনা সমর্থন করে কাছাড় জেলা যাদব যুব মহাসভা প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছে। বৃহস্পতিবার তারা জেলা শাসক মারফত স্মারকপত্র পাঠিয়ে পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানালেন 2018 সালে পার্লামেন্ট ওবিসির জন্য যে বিল প্রণয়ন করা হয়েছে এটার প্রতি সমর্থন রয়েছে যাদব সমুদায়ের। তারা আরও বলেন ভারতবর্ষের মোট 22 কোটি যাদব সমুদায়ের মানুষ রয়েছেন আর তারা এই জাতির ভিত্তিতে জনগণনাকে সমর্থন করেছেন। এই স্মারক প্রদান করতে সময় যারা উপস্থিত ছিলেন তারা হলেন পাপ্পু যাদব, বুলানাথ যাদব, দেব সিং গোয়ালা, মুন গোয়ালা, রাজকুমার যাদব প্রমুখ। हम तो बोल रहे थे प्रधानमंत्री मेमोरेंडम देवा है ओबीसी माननीय श्री नरेंद्र मोदी देशेर माननीय प्रधानमंत्री काछाड़ जिला युवा यादव महासभार माध्यमे ডিসি माध्यमे देशेर प्रधानमंत्री काছে একটা জ্ঞাপন আমরা यादव महासभार থেকে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম মেন উদ্দেশ্য হলো ওবিসি সমুদায় যারা লোক আছেন, বিশেষ করে ওবিসি সমুদায়ের লোক আছেন, 2018-তে পার্লামেন্টে একটা আইন পাস হয়েছিল। এই আইন পাস জাতিগত গণনা, যেটু যাদব জাতি পুরা ভারতবর্ষে 22 করোড় যাদব জাতি, আমরা যাদব সমুদায়ের লোক আমরা আছি ভারতবর্ষে। এই 2018 ভিত্তিতে যে পার্লামেন্টে যে জিনিসটা পাস হয়েছিল এটাকে নিয়ে আমরা আজকে দেশের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে জাতিগত জনগণনা হোক। ওবিসি যত সমুদায়ের লোক আছি, কথা হইল একটি যাহা জিসকে হিসেদারি হুয়া উসকি ভাগিদারি। এই কথা আজকে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের বিহার সব রাজনৈতিক দল একসাথ হয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সবাই মাং করছেন, সব রাজনৈতিক দলেরই মাং করছেন, ওবিসি সমুদায় যত রাজনৈতিক দল আছেন বা যত নেতা মন্ত্রীরা আছেন, যে জাতিগত গণনাটা হোক। যেহেতু 2018 ইংরেজিতে এটা অল টোটাল পার্লামেন্টে পারিত হয়েছিল, এটা আমাদের দাবি, বিশেষ দাবি। আমরা করোনা প্রাদুর্ভাবের আবর্তে বিভিন্ন ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুর মহকুমার টেন্ট হাউস ব্যবসায়ীরা। সহযোগিতার আশা নিয়ে টেন্ট হাউস সংগঠনের কর্মকর্তারা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করে এক স্মারক লিপি তুলে দেন। বিধায়ক কৌশিক রায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে আলাপ আলোচনা করে সহযোগিতার আশ্বাস দেন। যাবৎ আমরা ভীষণ কষ্টে দিন যাপন করতেছি। আমরা টেন্ট হাউসের ব্যবসাটা খুব শোচনীয় অবস্থা। তাই আমরা সরকারের কাছে আমরা গত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আমলেও আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম বিধায়ক আমাদের লক্ষ্মীপুরের যিনি ছিলেন রাজদীপ গোয়ালার মহাশয়ের নিকট, এবং কোনো আমরা শুরু না পাওয়ায় আজ আমরা পুনরায় আবার সেই লকডাউনের ইয়েতে আমরা মানে ভীষণভাবে দুর্যোগ অবস্থায় আমরা দিন যাপন করি। এবং তার সঙ্গে আমাদের যে ঘর ভাড়া বা গুদাম ভাড়া বা আমাদের অনেক স্টাফ যারা লেবাররাও ক্ষতিগ্রস্ত, সঙ্গে তো আমরা ক্ষতিগ্রস্ত, দ্যাট মিনস লেবাররাও ক্ষতিগ্রস্ত। যার ধরুন আমরা সরকারের কাছে এটাই আমরা দাবি জানাই যে যাতে আমাদের এই টেন্ট হাউস কিছু যদি আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হয় আমরা বড় উপকৃত হব। এই হিসাবে আমরা আজকে লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের কাছে আমরা একটি স্মারকপত্র দিলাম, যাতে এটা সরকারের গৌণগোচর হয়, এবং আমরা আশাবাদী যে হয়তো আমরা কিছু সাহায্য পেতে পারি। বিগত 2 বছর থেকে আমাদের টেন্ট হাউস ব্যবসায়ীদের মাথায় হাত। আমরা পরিবারকে নিয়ে প্রায় রাস্তায় বসেছি
তো তার কারণে আজ লক্ষ্মীপুর টেন্ট হাউস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়কে এক স্মারকপত্র প্রেরণ করি। আমরা আশাবাদী যে সরকার আমাদের টেন্ট হাউস ব্যবসায়ীদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন এবং মাননীয় বিধায়ক মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে উনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং সরকারের কাছে আমাদের এই স্মারকলিপিটি তুলে ধরবেন। ধন্যবাদ। টেন্ট হাউসের সহসভাপতি হিসাবে আপনার এক দুইটা কথা হবে। আমি আর কি বলবো, আমরা তো সবই দেখতেছে যে পরিস্থিতিতে চলে, এই পরিস্থিতিতে চলতে গেলে তো উপায় নাই। আগামীতে কী হইব আরও জানা নাই। এখন দেখা যাক মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কী আমাদের বিবেচনা করেন। যেভাবে ঘর ভাড়া, গুদাম ভাড়া, তারপরে স্টাফ খরচ সব কিছু চালাইতে হইতেছে, তার পরিপ্রেক্ষিতে কোনো ইনকামই নাই। এখন যদি মুখ্যমন্ত্রী কোনো সাহায্য না করে একটা, তাহলে আমাদের চলাই কষ্ট। বা এত সব স্টাফ চলতেছে, স্টাফেরও পরিবার চলতো, একটা টেন্ট হাউসের সঙ্গে বেশ কয়টা ফ্যামিলি যুক্ত, এটা নিয়েই সমস্যা। কিশোরীপুর ও রংপুর বাজারে বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনায় বাসালেন চেরাগি জিপির কর্মীরা ও রংপুর বাজার এলাকার মানুষ। দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই দুইটি জায়গায় আসার পর বিধায়ককে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। বুধবার বিকাল 4টায় কিশোরীপুর দুর্গা মণ্ডপে ও 5টার সময় রংপুর বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। প্রথমে চেরাগি জিপির পক্ষ থেকে বিধায়ক বিজয় মালাকারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জিপির পক্ষ থেকে এরপর বিকাল 5টায় রংপুর বাজার প্রাঙ্গণে বৃহত্তর রংপুর এলাকায় জনসাধারণের পক্ষ থেকে বিধায়ককে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। গরিব মেহনতি মানুষের জন্য এবং বিশেষ করে এই যে বর্তমান সরকার একটা ব্যবস্থা নিচ্ছে, সেই ব্যবস্থাটা হচ্ছে যারা চুরা কারবারি, যারা গাঁজা আফিং মদের ব্যবসা করে, যারা 2 নম্বরি ব্যবসা করে, তাদের বিরুদ্ধে একটা অভিযান চলছে। আপনারা রেডিও, টিভি, দূরদর্শনের মাধ্যমে শুনছেন। তো আমাদের সরকার শপথ নিয়েছে আপনি আপ শুরু হয়ে যাবে, রাস্তাঘাট পাকা হবে, কারেন্টের ব্যবস্থা। এই চেরাগি জিপিতে 70% লোকের ঘরে কারেন্ট চলে গেছে, 30% এর ঘরে কারেন্টের বাকি আছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি 7 থেকে 8 মাস, 1 বছরের ভিতরে একটাও বাসা বাকি থাকবে না, সবের বাসায় কারেন্টের। এই আসাম গভর্নমেন্টের অনেক নেতা মন্ত্রী যখন এই ইলেকশন ডিক্লেয়ার হয়, গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যান। তার মধ্যে একজন সিদ্দিক আহমেদ, একজন গৌতম রায় এবং অজিত সিং মহাশয়, 3 সম্প্রদায়ের 3 জন। নেই, আপনাদেরকে মিথ্যা কথা বলে যাব। আমি আপনাদেরকে বলে যাচ্ছি 1 বছরের ভিতরে একটাও বাসা বাকি থাকবে না, সবের বাসায় কারেন্টের ব্যবস্থা করে দেব। যে 1, 2টা 4টা বাসা বাকি থাকবে, আমাদের যারা ওয়ার্ড মেম্বার আছেন, জিপি প্রেসিডেন্ট আছেন, বুথ প্রেসিডেন্ট আছেন, শক্তি কেন্দ্র প্রমুখ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে জায়গায় আমাদের কারেন্টের কাজ, কারেন্ট স্যাংশন হয়েছে, মাসখানিকের ভিতরে টেন্ডার হবে। যে যে জায়গায় কারেন্টের কাজ বাকি থেকে যাবে, 1 ঘর 2 ঘর, অনেক সময় কন্ট্রাক্টররা বদমাশি করে। আপনারা যারা পার্টির মানুষ আছেন, এই কন্ট্রাক্টরকে ধরবেন। জানতেন না, তারপরেও আপনারা ভোট দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন এবং 2019-এ বিধায়ক হওয়ার পরে
16 মাস কাজ করার সুবিধা পেয়েছিলাম। 16 মাসের মধ্যে বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে 4-5 মাস ভালো করে কাজ করতে পেরেছি। তারপরে আমাদের এই করোনায় লকডাউনে প্রায় 14-15 মাস চলে যায়। তারপরেও এই 16-17 মাস আপনাদের সঙ্গে থাকা চেষ্টা করেছি, আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। তার পরবর্তীতে আপনারা 2021-এ 2 হাত ভরে আপনারা আবার আমাকে আশীর্বাদ করে যখন কংগ্রেস সরকার ছিল, বিজেপি সরকার আসার আগে আপনারা চিন্তা করে দেখবেন এই সন্ধ্যার সময় এই জায়গায় মিটিং করার মতন কোনো ব্যবস্থা ছিল? সন্ধ্যার সময় এই অঞ্চলে আমাদের ব্যবস্থা ছিল না। আজকের দিনও এই অঞ্চলে রাত্রে 9টা-10টার সময় আপনারা ঘোরাঘুরি করতে পারেন, কোনো ধরনের সমস্যা হয় হয়েছিলেন। উনি 2019 সালে উনি আবার সাংসদ হয়ে গেছিলেন এবং তার কারণে এখানে আবার উপনির্বাচন হয়েছিল এবং সেই উপনির্বাচনে আমরা একজন কর্মবীর বিধায়ক পেয়েছি, বিজয় মালাকার। আপনারা সবাই ওনার নাম জানেন। 2019 সালে ওনাকে নির্বাচিত করা হয়েছিল এবং এই মাত্র 15-16 মাসের জন্য নির্বাচিত হয়ে উনি রাতাবাড়ি অঞ্চল বিনিময়ে বিগত 70 বছর আপনারা প্রবঞ্চনার শিকার হয়েছেন। তারপরও আপনারা গভর্নমেন্টকে ফিরাবার জন্য আপনারা লোকসভা নির্বাচনে আপনারা ভোট বয়কট করেছিলেন, সেটাও আপনাদের সঠিক সিদ্ধান্ত। তারপরও আপনারা নিম্নতম সহানুভূতি ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ির দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয় দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। এবার একটু বিরতির পর বাকি খবর। ঝড়
ঘটনা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়া সব সহ্য করে দৃঢ় বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बागान देखा। हम पूरा दिन बागानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রান্ত সহসভাপতি দীপেন্দ্র ভট্টাচার্যের স্মৃতিচারণ সভা আয়োজিত হলো হাইলাকান্দিতে। এদিন বেলা 11টার সময় বিশ্ব হিন্দু পরিষদ জেলা কার্যালয়ে প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন প্রান্ত সহসভাপতি পরিষদীয় আজীবন সদস্য সদ্য প্রয়াত দীপেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের উদ্দেশ্যে সভায় প্রদীপ প্রজ্বলন করে স্মৃতিচারণ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করে মন্ত্র উচ্চারণ করেন বিশ্ব হিন্দু পরিষদ জেলা কার্যকর্তা মনোজ কান্তি দাস, মাতৃশক্তি প্রমুখ শ্রীমতী শম্পা আচার্য এবং অন্যান্যরা। দীপেন্দ্র ভট্টাচার্য সদা হাস্যময়ী, সদ্যলাভে অমায়িক ব্যবহার রূপে সবার মধ্যে পরিচিত ছিলেন। উনি একধারে সংস্কৃতিকর্মী, অন্যধারে নাট্যকর্মী ছিলেন। অনেক বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে জড়িত ছিলেন। উনার যাবতীয় কর্মজীবন নিয়ে উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন নিরুপম দেব, মনোজ কান্তি দাস, মৃগেন দেব, সমরেশ দেব, রথীন্দ্র দাস এবং অন্যান্যরা। সংঘের সাথে ওনার সম্পর্ক বিশেষ ভালো ছিল। প্রত্যেকটি সংগঠনের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল। সবসময় হাসি মুখে কথা বলতেন আর সংগঠনের জন্য ওনার সবসময় প্রাণ নিবেদিত ছিল। তো ওনার মৃত্যু সংবাদ শুনে নিজে অনেক ওই দিন খুব গভীর মর্মাহত হয়েছি। ওই দিন আসতে পারিনি। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকের দিনে আমি বাকি সবাইকে বলেছি, বাকি
শিশু চিকিৎসা মহাবিদ্যালয়ে কোভিড সংক্রমণে 26 আগস্ট কোনো রোগীর মৃত্যু হয়নি। উল্লেখযোগ্য যে 27 জন রোগী অ্যাক্টিভ ধরা পড়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে 2 জন রোগীর চিকিৎসা চলছে। অক্সিজেন নিয়ে 23 জন রোগী এখনও বেঁচে আছেন। কোনো মৃত্যুর খবর নেই। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডক্টর ভাস্কর গুপ্ত। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় 27 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 2 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 23 জন পেশেন্ট আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 3 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। বিকশিত অসমের এজন্য কদরজুরু। মান্ধাতার আমলে স্বাস্থ্য বিভাগের হাল হকিকত ফেরাতে সরকার যখন নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন, সেখানে করিমগঞ্জের অসামরিক হাসপাতালের হাল হকিকত একেবারে কদর্য। কেননা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর হাসপাতালে মেজের মধ্যে সিধুকে থাকতে হচ্ছে জন্মদাত্রী মায়ের। শিশুটির জন্য ভাগ্যে জোটেনি একটি খাট। এক পলকের জন্য শিশুটির দিকে দৃষ্টি দিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ভূমিষ্ঠ শিশুটি মেঝেতে থাকে যদি কোনো জটিল সমস্যার সম্মুখীন হয়, তার জন্য কে দায়ভার গ্রহণ করবে? এমনটা প্রশ্ন উত্থাপন হচ্ছে নাগরিকদের মনে। কষ্ট ভোগ করতে হবে শিশুটির মাকে। হাসপাতাল কর্তৃপক্ষ দায়সারা মনোভাব নিয়ে অসন্তুষ্টির দানা বেঁধে উঠেছে সরকারি হাসপাতালে। শিশুটির পরিবারের আত্মীয় স্বজনরা মানবতার খাতিরে শিশুটির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান এবং এ ব্যাপারে কোনো সাড়াও তারা পাননি। ডেলিভারি বয় সকালে হয়েছে মাঠে, বেড নাই, বেড খালি নাই। এখনো দাঁড়িয়ে আছে না, ডাক্তার লাগে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, কিন্তু রোগ নিরসনে অবহেলিত চক্ষু রোগীরা। কেননা বিগত 2 মাস ধরে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে চোখের আরোগ্য মেশিন, অপারেটিং মাইক্রোস্কোপ পুরোপুরি বিকো। তাই গোটের অত্যাধিক টাকা খরচ করে হয়তোবা শিলচর বেসরকারি হাসপাতালে কিংবা অপারেশন করতে গিয়ে অনেক টাকা খরচ করতে হয় রোগীদের। ব্যয়বহুল অর্থ খরচ করতে গিয়ে অপারক হচ্ছেন রোগীরা। এছাড়া চক্ষু অপারেশন কক্ষের দেওয়াল ফেটে চুইচুই করে জল পড়ায় চিকিৎসক ও রোগীদের মধ্যে চরম সমস্যায় তাদের পড়তে দেখা যাচ্ছে। যেখানে সরকার স্বাস্থ্য বিভাগের উন্নয়নে কারি কারি টাকা খরচ করছেন, এমত অবস্থায় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে চক্ষু বিভাগের কেন এই দুরবস্থা তা নিয়ে সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। অবিলম্বে চক্ষু রোগীদের স্বার্থে বিকল হওয়া মেশিন পুনর্নির্মিত করার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে এবং আইসিইউ মেশিন আনুষ্ঠানিকভাবে সূচনা করার আবেদনও জানানো হয়েছে। চোখের মেশিন, অপারেশনের মেশিনটা নষ্ট বলে আপনারা এই জিনিসটা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে এই চক্ষু বিভাগের কী দুরবস্থা। এখানে উপর থেকে ওয়াল দিয়ে জল চুষে চুষে পড়ছে এখানে, যার কারণে যেরকম ডাক্তারদেরও সমস্যা হচ্ছে, কীভাবে যেসব রুগী তাদেরও সমস্যা হচ্ছে। আরও বড় সমস্যা হলো কি এখানে যে মেশিনটা অপারেশনের, সেই মেশিনটা বিগত 2 মাস থেকে নষ্ট। যে মেশিনটার নাম হলো কি অপারেটিং মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপ এটা।
আপনি জাস্ট চিন্তা করুন যে একটি মেশিন ঠিক করতে অথবা এটা কোনো পার্টস আনতে স্বাস্থ্য বিভাগের এখন পর্যন্ত 2 মাস সময় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মেশিনটা পার্টস আসেনি, যার কারণে রুগীদের এত সমস্যা করা হচ্ছে। চিন্তা করুন প্রতিদিনই 50 থেকে 60 জন চক্ষুর সমস্যা নিয়ে এখানে আসেন। ওদেরকে কী করা হয়? আইদার শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয় অথবা কোনো প্রাইভেটে। আশা করি প্রাইভেটে রেফার করা না হলে ওরা বাধ্য তখন প্রাইভেটে গিয়ে চিকিৎসা করতে, যে প্রাইভেটে চিকিৎসা করতে অপারেশন করতে গিয়ে 50-60 হাজার টাকার দরকার। আপনারা কতটুকু দেখুন, একদিকে মুখ্যমন্ত্রী আসামের স্বাস্থ্য বিভাগকে উন্নতি করার জন্য এতটুকু করছেন, কিন্তু দেখা যাচ্ছে করিমগঞ্জের ক্ষেত্রে এগুলো কিছু লাগু হচ্ছে না। জাস্ট আপনি চিন্তা করুন, বিগত 2 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী করিমগঞ্জে এসে বলেছিলেন যে আইসিইউ 20 দিনের ভিতরে শুরু হবে। এখন চিন্তা করুন আজকে 2 মাস পর আইসিইউ কিন্তু কমপ্লিট হয়ে পড়ে রয়েছে, কিন্তু ওপেনিং করার কেউ। এই হচ্ছে কি করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবা। তো আমি জেলা প্রশাসন এবং করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যাতে তড়িঘড়ি যাতে এগুলো জিনিস আইসিইউ ওপেনিং এবং চক্ষু বিভাগের যাতে মেশিন যেগুলো এবং এই বিভাগের যে দুরবস্থা এগুলো যাতে নির্মূল করা হয় তা আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হোজাই জেলার লামনিং এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে আরক্ষীর ভারপ্রাপ্ত বিষয়া সনৎ কুমার শর্মার নেতৃত্বে একটি দল গোপন সূত্র অনুযায়ী ধাওয়া করে একটি ট্রাক জব্দ করে। নাম্বারবিহীন এই ট্রাকে প্রায় কয়েক লক্ষ টাকার অবৈধ কাঠ সরবরাহ করা হচ্ছিল। বন বিভাগের চোখের সামনেই এই কাণ্ড ঘটায় বন বিভাগের ভূমিকা নিয়ে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখযোগ্য যে কার্বি আলং সহ আশপাশ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গাছ কেটে লাকড়ি সরবরাহ চলছে এবং বন বিভাগের কর্মকর্তারাও এতে তাল মিলিয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্য যে পুলিশ প্রশাসনের গোপন সূত্রের আধারে এদিন অনেক টাকার অবৈধ কাঠ জব্দ করা হয় এবং জব্দ করা হয় ট্রাককেও। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আরক্ষী বিভাগের কর্মকর্তারা। কাঠ আসলে জব্দ করেছে কি করব? এটো ইনফরমেশ্যন পাওঁ 10 বজাত ইনফৰমেশ্যন পাই আমাৰ এইটো নাইট পেট্ৰলিং ডিউটি আছিলে ইনচাৰ্জ হেম বৰা লগত আমি একেলগে যাওঁ। গৈ পেলাই চান্দুৰা বস্তি বাংলা বাজাৰ PWD ৰোডত এখন নাম্বাৰবিহীন 4 হুইলাৰ ট্ৰাক পাওঁ। তাত এবাউট 5 cm ছাছপেক্টেড চাহ লুট পোৱা যায় আৰু এইখন আমি বৰ্তমান তেওঁলোকক এইটো চালান বনাই হেণ্ড অভাৰ কৰি দিছোঁ লিগেল একশ্যন লোৱাৰ কাৰণে। স্যার কাঠখিনির মূল্য কিমান হ'ব? মূল্য এবাউট মোটামুটি এইটো মই ঠিক নাজানিম, তথাপি 2 লাখ মান টকা হ'ব। আদালতে মামলা চলাকালীন অর্থবল ও পেশি শক্তি দেখিয়ে জমি দখলের চেষ্টা বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকাতে। শিলচর শহরতলি বাইপাস এলাকার ভূমাফিয়াদের ফের চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে জমি সংক্রান্ত বিবাদ বৃদ্ধি পাচ্ছে। আদালত ও থানার অভিযোগ মতে জমি বিবাদ নিয়ে আদালতে বিচারাধীন মামলার বিপরীতে জমি জবরদখল করতে ভূমাফিয়ারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুক্তভোগী জমির প্রকৃত মালিক অজয় কুমার দাস, সঞ্জীব দাস এবং অন্যান্য সদস্যরা বলেন, শিলচর শহরতলির বাইপাস এলাকায় আঠালকান্দিতে পৈতৃক সূত্রে তাদের 24 কাঠা জমি রয়েছে, কিন্তু তারাপুর চতুর্থ খণ্ডের রেহান উদ্দিন বড়ভূইয়া ওরফে মিন্টু, বাবুল হোসেন বড়ভূইয়া, গিয়াস উদ্দিন নামের কিছু লোক অর্থবল ও পেশি শক্তি দেখিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন। অভিযুক্তরা কোভিড মহামারী লকডাউনের সুযোগ নিয়ে গত কয়েকদিন আগে সেই জায়গায় অবৈধ আগ্রাসনের প্রচেষ্টা চালায়। বর্তমানে মামলা কোর্টে ঝুলা সত্ত্বেও বাহুবলে এলাকায় তারা দখলদারি চালিয়ে যাচ্ছে। সমস্যার ঘেরাটোপে যারা এই সমস্যাকে নিয়ে ভুক্তভোগী সঞ্জীব দাস এবং অজয় কুমার দাস এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজকে ঘটনা কি? আজকে আমরা বাইপাসের কিনারে যে জায়গাটা লইয়া দীর্ঘ 22 ফেব্রুয়ারি থেকে চলতেছে, তারা আজকে দল বল নিয়ে প্রায় 200-250 মানুষ নিয়ে ইয়া কাজ করতেছে। বুঝছেন, এই কাজ করা সত্ত্বে আজকে আমরা তারাপুর থানাতে আসলাম। তারাপুর থানাতে আসার পরে ওসি স্যার নাই, জায়গা তো আমরা এইটা প্রায় 150 বছর হয়ে গেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, সব কিছুই আছে। আর তারার ঘরের মন তৈলি যে তান একটা জাস্ট সিল আর সিগনেচারের পাওয়ার দেখাইতেছে যে এইখানে 3 বিক্রি হইতেছে। এটা তারা দেখাইতেছে যে ফন্ডর থেকে তারা এটা দখল করতেছে, কিন্তু ফন্ডর থেকে যদি দখল করিয়া থাকে তাহলে কেমনে আজকে 21-এ আইয়া তারা দখল লওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, অবৈধভাবে আইয়া করতেছে। তারা মিন্টু দাস, বাবুল দাস অ্যান্ড গিয়াসউদ্দিন বড়ভূইয়া, সরি মিন্টু দাস নয়, বড়ভূইয়া। জমিটা বাইপাসের সংলগ্নে, আমরা আইএসবিটির নিয়ারেস্ট। হ্যাঁ, নিশ্চয় এটা আছে, না হইলে তো এই নমুনার করার কথা নাই। আমরা প্রশাসনের সাহায্য চাই, এইটাই আমরা আইনে যা হয় আমরা সিদ্ধান্ত এইটাই কোর্টে দেওয়ার ডিসিশন দিব, সেই ডিসিশন আমরা মানতে রাজি। কিন্তু এখানেও যে 2 পার্টির সাম্প্রদায়িক যেমন না হয়, এইটাই আমরা প্রশাসনের কাছে বারবারই আমরা অনুরোধ করছি।
সকাল 10টার থেকে আমরা তারাপুর থানা থেকে খাড়া হ্যাঁ আমরা পার্টি আমরা কিন্তু কোনো রেসপন্স পাইছি না, স্যারও নাই। স্যারে মনে কই 10 মিনিট পরে আইছি 10 মিনিট পরে আইছি 10 মিনিট কইতে কইতে তো এরা ঘর বাড়ি বানাইলার। এতে আর আমরা আমরা ঘরত আমরা যদি ঘর বাড়ি বানাইলে এতে আর আমরা কিতা লাগি? হ্যাঁ আমরা তো বাধ্য হয়ে আইছি, সার আলোইছি প্রশাসন সার। তারা কোনো কোর্টে অর্ডার দিলে তো থানা দিয়া যেত, থানা দিয়ে তো অর্ডার দেওয়া যায়, তারা কোনো অর্ডার লইয়া থাকে যে কোর্ট থেকে যে আমরা তারা জমিনে পাইছে বলিয়া, হ্যাঁ বা তারা কোর্টে রায় দিছে বলিয়া, তো থানা দিত। আমরা যেরকম থানা দিই তারা ওরকম থানা দিত। থানা দিয়া অর্ডারটা আমরা এক কপি পাইতে লাগবো, তারা এক কপি পাইতে লাগবো। হ্যাঁ ওইটাই হলো মেইন প্রবলেম। এখন অত বছর দেখিয়া 2 দিন পরে যে এটা দলিল ওই দিন বিচার বইছে এটা দলিল দেখাইছে। এটা কোনো মানে ডিসি সিগনেচার নাই, ডেভেলপমেন্টের সিগনেচার, কোনো সেটেলমেন্টের সিগনেচার, কোনো মানে সাব রেজিস্ট্রার কোনো সিগনেচার নাই। এটা 10 টাকা স্টাম্পের মধ্যে লেখিয়া আর লইয়া যেটা বলে দলিল, হ্যাঁ বলে 3 বিঘি দলিল খাইছে। তার নাম কিতা আসলো? রেহান উদ্দিনের দলিল পাইছে বিচারের মধ্যে দেখাইছে। এটা দলিল তো আপনার মরিবি বাত লইতো না, এটা একটা দলিল হইল। হ্যাঁ এটা দলিল বানাইতে হইলে 8 থেকে 3 থেকে 4 হাজার টাকার স্টাম্প লাগে। তার 10 টাকা স্টাম্পের মধ্যে 6 লাখ টাকা জমি লইলার। কি ধরনের মানুষ? আমি বললাম এটা তো এটা এলাও নাই, মই বললাম মরিবি এলাও করতো না। আর হে এটা কোর্টে কিলা রায় পাইলিব, তারা বলে ডেভেলপমেন্টের রায় দিলাইছে। 16 তারিখে এইটা স্টিয়ারিং করিয়া 16 তারিখে আমরা ডাকাইছুন। 16 নয় যদি ডাকাই তখন এখানে স্ট্রেট অর্ডার কেমনে দিবা? প্রশাসন তো সবসময় আমরা সাহায্য করতেছে, কিন্তু তার গাড়গাট্টামি মানে এইটাই কিছু বুঝি না, মানে 2 পার্টির সাম্প্রদায়িক লাগানোর জন্যই চেষ্টা করতেছে। 16 তারিখ যদি দেখাইয়া তখন 16 নয় কপি পাইছে, তা নয় কপি পাইছেন। এরপরে তাই কী অবস্থা এখানে আজকে কাজে আইন, এটা কোনো অবস্থায় হয়নি। এটা সাধারণ যেসাই বুঝবো। 16 তারিখ যদি দেখাইয়া তখন তাহলে কেমনি কেন কাজ করুন। এখন বিনীত অনুরোধ যে আমরা এসপি মহোদয়ের কাছে এটা তদন্ত করার জন্য, আর আজকে কাজটা যেন সাময়িকভাবে বন্ধ থাকে এটাই। আর আমরা তো সবসময় ওই কথা মানিয়া যাইতেছি। তারা জুম্মা নমাজ পড়ে আইসে এই নমুনা করার চেষ্টা। যাই হোক প্রশাসন থেকে খাওয়ায় আমরা একটু সেফটি হয়েছিলাম, কিন্তু আজকে কোনো নমুনার আমরা সাহায্য পাইতেছি না। যেখানেও যাই কেন সার পাইতেছি না। প্রায় 2-2.5 ঘন্টার থেকে একবার যাই কোর্টে, একবার যাই সদরে, এটা কোনো কিছু বুঝলাম না। বুঝছেন, এটা থার্ড পার্টি তো নিশ্চয়ই আছে, না হইলে তো ওই নমুনা তারা সাহায্য কি নমুনার পাইতো? নাইলে আজকে 3 জায়গাতে গেলাম, কোনো জায়গাতেই সাহায্য পাইতেছি না। এটা আশ্চর্য ব্যাপার। অন্যায় করে যখন তার পিছনে এত আইতেছে তো নিশ্চয়ই তার পিছনে থার্ড পার্টি আছে। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে অবৈধভাবে বিভিন্ন কক্ষে মদের বোতল সংগ্রহ হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উল্লেখযোগ্য যে কলেজের ভিতর বিভিন্ন কক্ষে মদের বোতল সংগ্রহ হওয়ায় ছাত্রছাত্রীদের মনে খুব দানা বেঁধে উঠছে। উল্লেখযোগ্য যে কয়েকদিন আগে এখানে বিএসএফ এবং সিআরপিএফের কর্মকর্তারা কিছুদিন থাকার কথা ছিল এবং তারা তাদের দায়িত্ব পালনে সেখানে থেকেছিল। এ বিষয়ে তথ্য দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, কিছুদিন আগে 3 মাস কলেজ বন্ধ ছিল, তখন কোয়ারেন্টাইন সেন্টার থাকার দরুন বিএসএফের হাতে হস্তান্তর ছিল কলেজ। হয়তো এগুলো তাদেরই কীর্তি, কিন্তু শিক্ষা বিভাগের বিভিন্ন কক্ষে এ ধরনের মদের বোতল সংগ্রহ হওয়ায় ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তেলিয়ামুড়ার একাংশ শিক্ষিত বুদ্ধিজীবী মহল ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কলেজ 3 মাসের মতো ছিল তোমার কোয়ারেন্টাইন সেন্টার, ঠিক আছে? ওই সময় এটা বিএসএফ এর অধীনে ছিল। কেমন এরপরে আমরা তো যা দরকার সেটা সব পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ আমাদের যা মানে কলেজে ইউজ করা হয় এবং আমরা না ইউজ পরিষ্কারটা করতে তারাই মানে এসডিএম এর থেকে সাপ্লাই সব করে দিয়ে গেছে। তারপরে আমি যাই না মানে যেহেতু এতদিনের পরে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গাতেই হয়, তো তারপরে এইভাবে মানে মদের বোতল সাজানো, তো এই ব্যাপারটা কি মনে হচ্ছে? এটা কি কলেজের মধ্যে কোনো কাজ নাকি তারারই হবে? আমাদের কলেজে তো কোনো ছেলে মেয়ে এইসব কাজ করবে না। স্যার আপনার নাম? ডক্টর মনোরঞ্জন দাস। আপনি কোন পদে আছেন? আপনার ডেজিগনেশন? আমি প্রিন্সিপাল ইনচার্জ। কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তিজলির উদ্যোগে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির সহযোগিতায় এক সভা আয়োজিত হয়। সভায় গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় তথা বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায় সরকারি পরিকল্পনার বাস্তবায়নে নতুন করে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তিজলি। এদিন জেলা পরিষদ
সদস্যা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। In repairing the schools and आंगनबाड़ी centers, ये ऑटोमेट करके, तो इसके लिए आपको पहले जीपी ऑफिस को सुंदर करना पड़ेगा। मेरी आपसे रिक्वेस्ट है कि ये अभी जो लिस्ट ऑफ स्कीम्स आपके हाथ में है इस पर कर सकते हैं। जैसे 33 डिस्ट्रिक्ट में उन्होंने कंपटीशन किया है कि कौन सा डिस्ट्रिक्ट सबसे अच्छा परफॉर्म करेगा। हमारे 15 ब्लॉक्स भी कंपटीशन ले सकते हैं कि कौन सा ब्लॉक सबसे अच्छा परफॉर्म करेगा। सेकेंड प्रायोरिटी विल बी कि आप जीपी ऑफिस को स्ट्रेंथन करेंगे। जीपी ऑफिस में अगर चाहिए तो कॉन्फ्रेंस रूम बनाइएगा, कम्युनिटी हॉल बनाइएगा, या तो तीसरा ऑप्शन है कि आप उस एरिया के सब सेंटर उसका रिपेयर चाहिए होगा या उसका एक्सपेंशन चाहिए होगा, वो देखना है। इसमें गार्डियन मिनिस्टर हमारे जो अशोक सिंघल सर हैं, उन्होंने हमारे टिंगकोंग के जो एमएल है विमल बोरा सर, उन्होंने टिंगकोंग में 14 फाइनेंस फंड और 15 फाइनेंस फंड से स्कूल्स को इतना सुंदर किया है उन्होंने। मैंने एमएलए के साथ सारे फोटोज भी शेयर किए थे। ये आपने लोकल स्कूल्स को अडॉप्ट करके वो आप डेवलप कर सकते हैं। तो ये इस बार का प्रयास ये है कि ये प्रयास रहनी चाहिए, यही मेरी रिक्वेस्ट है। आप प्रायोरिटाइज कीजिएगा, रैंडम स्कीम्स नहीं लेना है। इस बार सीएम सर भी बहुत क्लियर कट बोल रहे हैं कि ऐसे फिजूल के स्कीम्स या बिना सोचे हुए स्कीम पहले ये देखिएगा, उसके बाद ही आप इंडिविजुअल बेस्ड स्कीम्स में जाएंगे। उसमें भी उनका খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। করিমগঞ্জ জেলা বিজেপির উদ্যোগে এসসি মোর্চা রাজ্যিক সভানেত্রী পদে আসীন হওয়ায় মূল স্বর্ণকারকে দেওয়া হলো সম্বর্ধনা, সহযোগিতার প্রচেষ্টা বহাল থাকবে বললেন মূল স্বর্ণকার। ধেমাজি মরিটল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এআইডিএসও ছাত্র সংগঠনের কর্মকর্তারা করলেন বিক্ষোভ প্রদর্শন, অতি সত্বর অপরাধীদের গ্রেফতারে করা হলো দাবি। জাতির ভিত্তিতে জনগণনা সমর্থন করে কাছাড় জেলা যাদব যুব মহাসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হলো জেলা উপায়ুক্তের মাধ্যমে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের টেন্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক কৌশিক রায়কে দিলেন স্মারকলিপি। অতি সত্বর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সমস্যা নিরসনের প্রচেষ্টা নেবেন বললেন কৌশিক রায়। করিমগঞ্জ জেলার চেরাগি, কিশোরীপুর ও রংপুর বাজারে বিধায়ক বিজয় মালাকরকে দেওয়া হলো ভাববিনী সম্বর্ধনা। আম জনতার পাশে সবসময় থাকবেন বললেন বিধায়ক বিজয় মালাকর। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।